মিস্টার লরেন্স, আমার কেমন যেন মনে হচ্ছে জেলা ল্যাংটি কোনোদিনই জীবিত অবস্থায় বাড়ি ফিরবে না। তার মানে কি বলছো তুমি টনি? ইন্ডোরের চতুর্থ মায়াবিনী যে ডয়ারে ছিল, ওকে সেই ডয়ারেই দেখতে পাওয়া গেছে। কিন্তু একদিন এক ভ্যাপসা গরমের রাতে সেই অন্ডুরের চতুর্থ মায়াবিনী, কেউ ঠিক জানে না সে পা পিছলে পড়ে গিয়েছিল না উড়ে চাঁদে যাওয়ার চেষ্টা করেছিল। আমার চাকরি নিয়ে ঠাট্টা করবেন না প্লিজ। কলেজ এলাকার ছেলে ছোকরাদের কাছ থেকে ব্যঙ্গ বিদ্রুপের অনেক খোঁচাই সহ্য করেছি। শহরের লাশ কাটা ঘরের রাতের কেরানির কাজ যে আমার খুব একটা পছন্দ তা নয়, তবে তার কতগুলো সুবিধেও আছে। প্রথমত, এ চাকরিতে দিনের বেলায় কলেজে পড়াশোনা করার সুবিধে রয়েছে এবং রাতে সামান্য নিয়মমাফিক কাজেও তন্দার ফাঁকে ফাঁকে বই নিয়ে বসার যথেষ্ট সময় পাওয়া যায়। ক্যালকুলাসের কোনো অঙ্ক নিয়ে যখন মাথার মধ্যে তোলপাড় করছি, তখন লেবেল লাগানো নম্বর দেওয়া ডয়ারে শুয়ে থাকা বাসিন্দারা আমাকে একটুও বিরক্ত করে না, অন্তত আমি তাই ভাবতাম। এরাতেও আমি এসে রোজগার মতো ওলাপ ডেলিকে ছুটি দিলাম। ওলাপ সব সময় কাজ নিয়ে লেগে থাকে। কাজ নিয়ে লেগে থাকার কারণ ওর বয়স আর খোঁড়া পা। চাকরি ছেড়ে পালাবার এই মুহূর্তটার জন্যই প্রতিদিন ও যেন বেঁচে থাকে। সুতরাং বরাবরের মতো এক নিঃশ্বাসে ঘোঁত ঘোঁত করে ও আমাকে বিদায় জানালো। হ্যালো, বিদায়। তারপর খোঁড়া পায়ে অদ্ভুত তৎপরতার সঙ্গে লাশ ঘর ছেড়ে বেরিয়ে গেল। গভীর নিস্তব্ধতা ভরা পাশের ঘরে এসে একটা ফ্লাস্ক, একটা ট্রানজিস্টার রেডিও, কয়েকটা পড়ার বই ডেস্কের ওপর নামিয়ে রাখলাম আমি। এখন আমি সম্পূর্ণ একা। রেকর্ডের ভারী খাতাটা সামনে টেনে নিলাম আমি, একবার চোখ বুলিয়ে নেবার জন্য। রোজকার নামধামগুলো ওলাফ ওর পরিষ্কার টানা হাতের লেখায় লিখে রেখেছে। জলে ডোবা যুবক, মোটর দুর্ঘটনায় মৃত মহিলা ও পুরুষ, বিছানায় আগুন লাগা সত্ত্বেও জেগে ওঠেনি এমন এক মাতাল, ছুরির লড়াইয়ে হেরে যাওয়া একজন যুবক, নদীতে পাওয়া মহিলার মৃতদেহ। না, ওলাফের দিনটা রোজকার মতোই কেটেছে। গত সপ্তাহের বুড়িটার মতো কোনো লাশ আসেনি। বুড়িটা জঘন্য, নোংরা এবং সেই রকমই নোংরা এক বাসায় একা থাকত। এমনিতে ছিল বদ্ধ পাগল, কিন্তু সবসময়ই এক স্বপ্নের দেশে বাস করত। সেখানে সে নোংরা নয়, বুড়ি নয়, সকলের করুণার পাত্রী নয়, বরং সে ভাবত অন্ধকারের শক্তির ওপর তার খবরদারির ক্ষমতা রয়েছে এবং সে এন্ডুরের চতুর্থ মায়াবিনী। অজ্ঞতা ও কুসংস্কারের ডিপো ছিল সেই বস্তি অঞ্চলটা। বুড়ির প্রতিবেশীরা সত্যি সত্যি তাকে ডাইনি ভাবত এবং তার অলৌকিক ক্ষমতার বিশ্বাস করত। অবশ্য তাকে দেখে তাই মনে হতো। কঙ্কালের মতো মুখ, লম্বা নাকের ডগায় একটা আঁচিল, মুখে একটাও দাঁত না থাকায় থুতনিটা ছুঁচালো। দুগালের ওপর ঝুলে থাকত নোংরা চুলের গোছা। হাত গুনে ভবিষ্যৎ বলে ভালোবাসার মন্ত্রপুত ওষুধ বেচে তার আতপেটা খাবার জুটে যেত। তবে বুড়িটার একটা গুণ ছিল, কারো খারাপ সে করত না, অন্তত তার প্রতিবেশীরা কিন্তু তাই বলতো। কিন্তু একদিন এক ভ্যাপসা গরমের রাতে নিজের বাড়ির ছাদে উঠে গেল সেই এন্ডোরের চতুর্থ মায়াবিনী। কেউ ঠিক জানে না সে পা পিছলে পড়ে গিয়েছিল না উড়ে চাঁদে যাবার চেষ্টা করেছিল। সে যাই হোক, 6 তলার নিচের আপসল্টের রাস্তা থেকে তাকে চেঁচে তোলা হয় এবং নিয়ে আসা হয় এখানে।
14 নম্বর ড্রয়ারে জমা দেওয়া হয়। শীততাপ নিয়ন্ত্রিত বাক্সে সে 4 দিন ছিল। তারপর দূরের কোনো রাজ্য থেকে আর এক কেতাদুরস্ত ছেলে এসে হাজির হলো মৃতদেহের দাবি করতে। তার চলে যাওয়ার পরেও ওলাপ টেলি যেন স্বস্তি পায়নি। বুড়ো খালি বলছে, মায়েরই বলছি, 14 নম্বর ডয়ার থেকে কেমন একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছে, ঠিক যেন ওই গন্ধকের মতো। আমি টের পাইনি। যে বদগন্ধ আমার নাকে ধরা পড়ে তা হলো কেমিস্ট্রি ল্যাবরেটরির গন্ধ। সেখানে ক্লাসের পড়াশোনার সঙ্গে তাল রাখতে আমাকে রোজ হিমশিম খেতে হয়। খাতার রেকর্ড থেকে চোখ সরিয়ে ঘরগুলোর নিয়ম মাফিক টহলে বেরোলাম আমি। পাশের ঘরটা আকারে বেশ বড়, উজ্জ্বল আলোয় আলোকিত, ঠান্ডা এবং নিষ্প্রাণ। ঘরের মেঝে তকতকে ধূসর টালিতে বাঁধানো এবং তা থেকে সামান্য অ্যান্টিসেপটিকের গন্ধ নাকে আসছে। ঘরের ও প্রান্তে বড় 2 পাল্লার দরজা, সেটা পেরোলেই ছোট্ট বারান্দা। মৃতদেহগুলো প্রথমে সেখানে এনে রাখা হয়। দরজার কাছেই ছোট ছোট চাকা লাগানো লম্বা সরু মার্বেল পাথরের টেবিল। সুখের কথা, এই মুহূর্তে সেগুলো সব খালি পড়ে আছে, ঘষে মেজে পরিষ্কার করা। অনিবার্য ব্যবহারের জন্য অপেক্ষা করছে। শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের চাপা ফিসফিসে গুঞ্জন যেন শোনার চেয়ে অনুভব করা যায় বেশি। আমার ডান দিকে অতিকায় মৌচাকের মতো দাঁড়িয়ে রয়েছে সারি সারি ড্রয়ারের থাক। এখানেই মৃতদেহগুলো রাখা হয়, কেউ যদি দাবি করে। নয়তো শেষমেশ কোম্পানির খরচায় সেগুলো কবর দিয়ে দেওয়া হয়। যে যে ড্রয়ারে লাশ আছে সেগুলো জাহাজের টিকিটের মতো কার্ড লাগিয়ে দেওয়া হয়। লাশ রাখার সময় সরু তার দিয়ে কার্ডকে ড্রয়ারের হাতলের সঙ্গে বেঁধে দেওয়া হয়। নিছক কোনো শব্দ শোনার আশাতেই হালকা সুরে শীষ দিতে দিতে ড্রয়ারের কার্ডগুলো রেকর্ড খাতায় লেখা নামগুলোর সঙ্গে মনে মনে মিলিয়ে নিতে লাগলাম আমি। চোদ্দ নম্বর ড্রয়ারের কাছে আসতেই একটা গন্ধ যেন আমার নাকে এলো। গন্ধ শুকতে গিয়ে হাঁচি পেল। এই তাহলে ওলাপ ডেলির গন্ধকের গন্ধ, আপন মনে বিড়বিড় করে বললাম। 14 নম্বর ড্রয়ার পেরিয়ে 2 পা এগিয়ে যেতেই থমকে দাঁড়ালাম এবং আস্তে আস্তে ঘুরে তাকালাম। 14 নম্বরে কোনো দেহ আছে বলে রেকর্ড খাতায় ওলাপ কোনো নাম লেখেনি, কিন্তু ড্রয়ারের হাতলে একটা কার্ড ঝুলছে। ড্রয়ারের কাছে এসে ঝুঁকে পড়লাম, হাত বাড়ালাম কার্ডটার দিকে। আমার ঠোঁট থেকে শিশের শব্দ ক্রমে মিলিয়ে গেল। অন্যমনস্কভাবেই এই বিষয়টা কাটাতে একবার উল্টে দেখলাম, তারপর আবার, আরও একবার, এবং এবার আরও বেশি ক্ষিপ্রতায়। সোজা হয়ে দাঁড়িয়ে মাথা চুলকোতে লাগলাম আমি। কার্ডের 2 পাশটাই সাদা। ওলাপ বুড়ো হতে পারে, কিন্তু এখন তো ওর ভীমরতি ধরেনি। ড্রয়ারের কার্ডের নাম লিখতে ভুলে যাওয়াটা ওর স্বভাবের মধ্যে পড়ে না। তারপর আপন মনেই হেসে উঠলাম। বাটা বুড়ো বোধহয় আমার সঙ্গে মশকরা করতে চাইছে। তবে ওলাপ যে ঠাট্টা মশকরা করতে পারে এ ধারণা আমার আগে ছিল না। আমার ঠোঁটে শীষের সুর আবার ফিরে এলো। ড্রয়ারের হাতল ধরে এক হ্যাঁচকা টান মারলাম। ছোট ছোট রোলারে ভর করে ড্রয়ারটা সরসর করে খুলে এলো। আমার শীষের সুর কিন্তু পাল্টে গেল এক চাপা চিৎকারে, এবং মাঝপথেই থমকে গেলাম। ড্রয়ারের মেয়েটি বয়সে যুবতী, মাথার চুল সোনালি, যথেষ্ট সুন্দরী, এমনকি মরে যাওয়ার পরেও। জুতোর ভেতরে আমার পায়ের বুড়ো আঙুল গুটিয়ে যেতে লাগলো। মেয়েটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মেয়েটার মুখের গড়ন চমৎকার, গায়ের চামড়া বিবর্ণ তামাটে শাটিনের মতো, চোখ দুটো এমনভাবে বোঝা ঠিক যেন ঘুমোচ্ছে। লম্বা লম্বা চোখের পাতা যেন ঘন ছায়ার মতো রেখা। পরনে সাদা নাইলনের ইউনিফর্ম, কলারে নার্সদের পিন আঁটা,
একমাত্র ব্যক্তিগত সাজসজ্জা বলতে একটা সোনার ব্রেসলেট, সরু চেনের সঙ্গে লাগানো একটা ছোট্ট লকেট। লকেটে 2টি আদ্যাক্ষর খোদাই করা। স্বর্ণকেশীর থেকে চোখ সরিয়ে চটপট ফিরে এলাম পাশের ঘরে। টেবিলে রাখা রেকর্ডের খাতাটা এক ঝটকায় কাছে টেনে নিলাম। বুড়ো ডেলির প্রতি আমি আর অবিচার করতে চাই না। রোজকার ভর্তির নামের লিস্টে আঙুল বুলিয়ে চললাম, ইতস্তত করলাম। আগের পাতা উল্টে গতকালের লিস্টে চোখ বোলালাম। তারপর তার আগের দিন, না, 14 নম্বর ডয়রা তো কাউকেই ভর্তি করা হয়নি। আবার লাশ ঘরের দিকে রওনা দিলাম। শীষ দিতে ঠোঁট ছুচলো করলাম, তবে শীষের শব্দ বেরোলো না। ঘরের মাঝের দরজাটা ওপর দিকে কাঁচের। কাঁচ ভেদ করে চোখ মেলে দিলাম। প্রয়োজন নেই। 14 নম্বর ডয়ারে শুয়ে আছে খোলা স্বর্ণকেশী জেরেল। এখনো সেখানে রয়েছে, বাস্তব ও মৃত্যুর মতোই অমোঘ। দরজাটা খুলে রেখেই চলে এলাম এবং সন্তর্পণে টেবিলে এসে বসলাম। রুমাল বের করে কপালে বুলিয়ে নিলাম। একটা গভীর শ্বাস টেনে ফোনের রিসিভারটা তুলে নিলাম। ডেলির নম্বর। 6 কি 7 বার ফোন বাজার পর ওলাফের বউ ঘুম জড়ানো গলায় জবাব দিল, ওলাফের সঙ্গে কথা বলা সম্ভব নয়, সে এখনো বাড়ি ফেরেনি। তারপর হঠাৎই একটু নরম সুরে বলে উঠল, হ্যাঁ, 1 মিনিট ধরুন, মনে হয় ও ফিরে এসেছে। গলা খেঁকারি দিয়ে বউয়ের কাছ থেকে ফোনটা নিল ওলাফ। হ্যালো, কি ব্যাপার? আমি টুলি ব্রানসন বলছি, মিস্টার ডেলি। তোমার ইয়ার দোস্ত কে কোথায় বোতল খুলছে না খুলছে তার জন্য আমি তোমার জায়গায় ডিউটি দিতে পারবো না। না স্যার, ঠিক তা নয়। আসল ব্যাপারটা হলো 14 নম্বর ডয়ারের মেয়েটার সম্পর্কে কিছু খবরাখবর দরকার আমার। 14 নম্বরে? 14 নম্বরে তো কেউ নেই তুলি। হ্যাঁ স্যার, আছে। 14 নম্বরে একটা মেয়ে আছে, অল্প বয়সী, সোনালি চুলওয়ালা, ফুটফুটে একটা মেয়ে। ও যে মারা গেছে সেটা বিশ্বাসই হচ্ছে না। আপনার নিশ্চয়ই মনে আছে, শুধু আপনি হয়তো খাতায় এন্ট্রি করতে ভুলে গেছেন। শুনতে পেলাম মিসেস ডেলিগুলাকে জিজ্ঞাসা করছে। কি ব্যাপার? বউয়ের সঙ্গে কথা বলতে গিয়ে ওলাফের স্বর পাল্টে গেল। বুঝেছি বুঝেছি, মনে হয় ব্রানসন ছোকরা আজ রাতে ওর ফ্লাস্কে করে হুইস্কি নিয়ে এসেছে। না স্যার, ওলাফকে লক্ষ্য করে তীব্রভাবে চিৎকার করে উঠলাম। হ্যাঁ হ্যাঁ স্যার, যা অবস্থা তাতে আমার হুইস্কিরই দরকার। কিন্তু কিন্তু বিশ্বাস করুন, 1 ফোঁটা হুইস্কিও আমার কাছে নেই। যা আছে শুধু 14 নম্বর ডয়ারে একটা সোনালি চুলওয়ালা একটা মেয়ের মৃতদেহ, এবং সেই মেয়েটার নাম খাতায় তুলতে আপনি ভুলে গেছেন। এরকম ভুল আমার কি করে হবে? ওই তো মেয়েটা চোখের সামনেই রয়েছে। বিশ্বাস না হয় আপনি স্বচক্ষে এসে দেখে যান। তাই করতে হবে দেখছি খোকা। তুমি আমার নামে বড্ড বিরাট বদনাম দিচ্ছ। ও এত জোরে রিসিভারটা নামিয়ে রাখলো যে আমার কানের পর্দা প্রায় ফেটে যাচ্ছিল। অত্যন্ত শান্তভাবে ফোনের রিসিভারটা আমি নামিয়ে রাখলাম। একটা সিগারেট ধরিয়ে ফ্লাস্ক থেকে কফি ঢাললাম এবং কফির কাপে চুমুক দিলাম। একটা সিগারেট ধরালাম। আরেকটা ঢোক গিলে সিগারেটের প্যাকেটের দিকে হাত বাড়ালাম, আর তখনই লক্ষ্য করলাম ইতিমধ্যে 3-3টে সিগারেট আমি ধরিয়ে ফেলেছি। অ্যাস্ট্রে থেকে সেগুলোর ধোঁয়া এঁকে বেঁকে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। ক্লিষ্ট হাসি হেসে ভবিষ্যতের সঞ্চয়ের জন্য 2টো টান দিয়ে সিগারেটটা নিভিয়ে রাখলাম। ঝোড়ো সমুদ্রে জাহাজের মাস্তুলের মতো এক খোঁড়া পা নিয়ে ওলাফ এসে হাজির হলো। ওর আগুন ঝরা দৃষ্টির উত্তর দিলাম একটা হাসি দিয়ে। যতখানি সম্ভব আশ্বাস ঢেলে দিলাম সেই হাসিতে। তারপর ওকে ইশারা করলাম লাশ ঘরের দিকে।
সুইং ডোর ঠেলে ওলাফ লাশ ঘরে ঢুকলো। আমি ঠিক ওর পিছন পিছন। 14 নম্বর ড্রয়ারটা এখনো হাট করে খোলা। ও ড্রয়ার পর্যন্ত যাওয়ার কষ্টটা করল না, বরং ড্রয়ারটার দিকে এক পলক দেখেই বিদ্যুৎ গতিতে ঘুরে দাঁড়ালো আমার মুখোমুখি। ব্রানসন, ওর আগে গর্জে উঠল। আমার বয়স 20 বছর কম হলে তোমার নাকটা আমি থেতলে দিতাম। তোমার সাহস আছে বলতে হবে। একটা ক্লান্ত বুড়ো মানুষকে এত হতচ্ছাড়া জায়গায় টেনে এনেছ, আর আমি ভাবতাম আজকালকার ছেলে ছোকরার মতো তুমি নাও। তুমি আজকালকার ছেলে ছোকরাদের মধ্যে থেকে তুমি অনেক অনেক বেশি ভালো। কিন্তু কিন্তু মিস্টার টেলি। আর কিন্তু বলে লাভ নেই ছোকরা, তোমার নামে আমি রিপোর্ট করব। উদ্ভ্রান্তের মতো আবার তাকালাম 14 নম্বর ডয়ারের দিকে। ওই তো স্পষ্ট দেখা যাচ্ছে মেয়েটাকে। সোনালি চুল, সুন্দরী ও মৃত। আমাকে ঠেলা মেরে সরিয়ে ওলাফ বেরিয়ে যেতে চাইল ঘর থেকে। আমি ওর হাত চেপে ধরলাম। ভয়ে আমার অবস্থা মুরগির ছানার মতো। পারলে পালক সমেত খোলস যেন ছেড়ে দিই। শুনুন শুনুন, প্লিজ 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 মিস্টার ডেলি, আমি চিৎকার করে উঠলাম। মেয়েটাকে আপনি দেখতে পাচ্ছেন না? আমি জানি স্পষ্ট আপনি দেখেছেন। ওলাপ চেঁচিয়ে জবাব দিল। আমার গা থেকে হাত সরাও। আমি ওর হাত খামচে ধরলাম, প্রাণ গেলেও ছাড়ছি না। ঠিক যা আছে আমি তাই স্পষ্ট দেখতে পাচ্ছি। একটা খালি ডয়ার, ঠিক তোমার ফাঁকা মগজের মতোই খালি। এ আপনি কি ধরনের ঠাট্টা করছেন মিস্টার ডেলি? আমার মাথায় ঢুকছে না। প্লিজ প্লিজ মিস্টার ডেলি। আমার চেয়েও আরো জোরে চেঁচিয়ে বলল ওলাপ। ঠিক তাই, আমারও মাথায় ঢুকছে না। তাহলে আপনি ডয়ারের দিকে একবার দেখুন। আর এই খামটা। এক ঝটকায় ওলাপ হাত ছাড়িয়ে নিল। ঝড়ের মতো দরজা পার হয়ে বেরিয়ে গেল। সদর দরজায় পৌঁছে ও থামল, ঘুরে দাঁড়িয়ে আঙুল তুলে শাসালো আমাকে। তবে তবে ঠাট্টাটা নিহাতি বস্তা পচা। খেয়ালিপনা বন্ধ করুন। আমার যা দেখার আমি দেখেছি। কোনো গর্দব দামড়া ছাড়া এক বুড়োকে রাত বিরেতে তার বাড়ি থেকে বের হতে বলবে না। হার হাবাতে বজ্জাত ছোকরা, কাল থেকে অন্য চাকরি খুঁজতে শুরু কর। এ কথা বলে ও চলে গেল। ওলাপকে অনুসরণ করে আমি পাশের ঘর পর্যন্ত এসেছিলাম। এবার ঘুরে তাকালাম লাশ ঘরের দিকে। একটা হতাশার আর্তনাদ বেরিয়ে এলো আমার মুখ থেকে। কি যে করি। কাঁচের শাঁসি দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি জেরেল এখনো 14 নম্বর ডয়ারেই রয়েছে। লক্ষ্মী মেয়ে আমার। আপন মনেই বিড়বিড় করে বললাম, যাও যাও প্লিজ চলে যাও। এই তো দেখো, আমি চোখ বন্ধ করছি। সেই ফাঁকে তুমি তুমি এখান থেকে কেটে পড়ো। প্লিজ প্লিজ তুমি কেটে পড়ো। আমি চোখ বন্ধ করলাম, আবার চোখ খুললাম। না, মেয়েটা যায়নি, এখনো ড্রয়ারেই রয়েছে। হাতড়ে হাতড়ে টেবিলের কাছে গিয়ে থপ করে চেয়ারটায় বসে পড়লাম। কিন্তু বেশিক্ষণ বুঝতে পারলাম না, কারণ হঠাৎ করে দরজায় কলিং বেল বেজে উঠল। আচমকা তীক্ষ্ণ শব্দে চেয়ার ছেড়ে প্রায় হাতখানেক লাফিয়ে উঠলাম। চেয়ারটা পায়ে লেগে ছিটকে পড়ল মেঝেতে। স্মিথ আর ম্যাকলিন তখন শতছিন্ন পোশাক পরা এক বুড়োকে স্ট্রেচার থেকে নামিয়ে রাখছে মার্বেল পাথরের টেবিলের ওপর। বেচারা একটা চলন্ত ট্রাকের সামনে গিয়ে হাজির হয়। কোনো পরিচয়পত্র নেই। চন্ড নাম দিয়ে এটাকে বড় ঘরে ঢুকিয়ে দাও। ও, একেবারে থেতলে গেছে, তাই না ব্রানসন? জন্ডোর ওপর থেকে চাদরটা সরিয়ে নিয়ে দাঁত বের করে হাসল স্মিথ। ও সবসময় আমার সঙ্গে এরকম বজ্জাতি করে। ও জানে আমার পাকস্থলী তেমন মজবুত নয়। হ্যাঁ, তাজা বলেছ। ঠোঁটের ওপর থেকে ঘাম মুছে নিলাম। হ্যাঁ, তবে ওই মেয়েটার মতো নয়। মেয়ে? ওর গায়ে
এতটুকু দাগ পর্যন্ত নেই। হ্যাঁ, আগ্রহ ঝরল আমার কণ্ঠস্বরে। সুন্দর সোনালি চুলের মেয়েটা 14 নম্বর ডয়ারে যে আছে। স্মিথ ও ম্যাকলিন দুজনেই বাইরে বের করা খোলা ডয়ারটার দিকে দেখল, তারপর তাকালো পরস্পরের দিকে। তুলি ভাই, তোমার শরীর কেমন আছে? হ্যাঁ, আমি ভালোই আছি। স্পষ্ট টের পেলাম আমার কপালের ভাঁজে বরফ জমতে শুরু করেছে। ঘুমের কোনো গন্ডগোল হয়নি তো? কোনো বাজে স্বপ্ন টপ্ন বারবার দেখনি তো? কই না তো। কিন্তু 14 নম্বরের মেয়েটা, তোমরা যদি ওকে না এনে থাকো তাহলে হয়তো কলিন্স বা স্লেভলি এনেছে। ওরাই হয়তো মেয়েটা সম্পর্কে খবর টবর দিতে পারবে। স্মিথ আর ম্যাকলিন যেন আমার কাছ থেকে সরে গেল। তারপর স্মিথের দম ফাটা হাসি লাশ ঘরের নিস্তব্ধতা ভেঙে চুরমার করে দিল। সুন্দরী মেয়ে, সোনালি চুল, 14 নম্বর ডয়ার, যেখানে ওই হতভাগী ছিটেল বুড়িটা ছিল। ঠিক আছে ব্রানসন, বুঝেছি। ম্যাকলিন হতভম্ব হয়ে তার সঙ্গীর দিকে তাকালো। বুঝেছি মানে? খুব সহজ। বেচারা টুলির এখানে একা একা ভীষণ একঘেয়ে লাগে, তাই আমাদের সাথে একটু মজা করার জন্য এই গপ্প বেঁধেছে। কি বল টুলি? স্মিথ যেন হাঁপ ছেড়ে বাঁচল। স্পষ্ট বোঝা গেল মেয়েটাকে ওরা দেখতে পাচ্ছে না, আর পাবেও না। হঠাৎ বুঝতে পারলাম আমি যদি আরো জোর করি তাহলে বিপদটা শেষ পর্যন্ত আমারই হবে। তাই আমি হাসিতে ফেটে পড়লাম। হ্যাঁ, যা বলেছ ভাই, আসলে খাটুনিটা তো একটু কমাতে হবে। এই খাটুনি ভুলতে একটু এইরকম করছি আর কি। স্মিথ কুনুই দিয়ে খোঁচা মারল আমার পাঁজরে। দেখ তুলি ভাষা, ওই লাশ যেন গরম হয়ে না ওঠে। আরও একবার দমফাটা হাসি হেসে ও চলে গেল। কিন্তু স্মিথের পিছন পিছন বেরোবার সময় ম্যাকলিন বার কয়েক ঘাড় ফিরিয়ে চিন্তিত দৃষ্টিতে আমার দিকে বার কয়েক দেখল। আমার অনিচ্ছা সত্ত্বেও বাইরের দরজাটা বন্ধ হলো। এই মুহূর্তে আমার সঙ্গীর ভীষণ প্রয়োজন। লাশ ঘরে আমি একা জীবিত প্রাণী। এই কথা ভেবে প্রথমে আমার পাকস্থলী যেন কুঁকড়ে ছোট হয়ে গেল, ঠিক ঠান্ডা শুকনো খেজুরের মতো। খুব সাবধানে 14 নম্বর ডয়ারকে পাশ কাটিয়ে চলে এলাম, যেন এক গভীর খাদের উপর দিয়ে এক ভঙ্গুর কাঁচের সেতু পার হচ্ছি। চলে যাও, চলে যাও বলছে জেডেল। তুমি মোটেও সত্যি নও, এমনকি তুমি মৃতদেহ পর্যন্ত নও। নিছকই একটা ছায়া, যে ছায়া আমি ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না। প্লিজ প্লিজ তুমি চলে যাও। আমি আর সহ্য করতে পারছি না তোমাকে। সুতরাং সুতরাং তুমি এখান থেকে কেটে পড়ো। যার উদ্দেশ্যে এত কথা সে কিন্তু নির্বিকারই রইল, বরং কোনো অস্তিত্বহীন একটা মৃতদেহের সঙ্গে কথা বলছি ভেবে আমি নিজে থেকেই ভয় পেলাম। পাশের ঘরের টেবিলে ফিরে এসে বসলাম। কয়েক সেকেন্ড এক বিচিত্র কাঁপুনি দিয়ে গেল আমার শরীরে। একটা উৎসাহী চিন্তা চলছে উঠল আমার মনের মধ্যে। হয়তো ওলাফ ডেলি, স্মিথ ও ম্যাকলিন সবাই মিলে আমার সঙ্গে মজা করছে। হয়তো জেডেলের মৃতদেহ কলিন্স আর স্মিথি এখানে নিয়ে এসেছে, কারণ দিনের বেলায় ওরাই লাশ এনে জমা করে। তারপর ওরা হয়তো ভেবেছে এই কলেজের ছোকরাকে ভয় দেখিয়ে দারুণ একটা মজা করা যাবে। মেজাজটা সামান্য ভালো হলো। হাত বাড়িয়ে রিসিভারটা তুলে নিয়ে জুড লরেন্সকে ফোন করলাম। জুড আমার বাবার গল্ফ খেলার সঙ্গী, হোমিসাইড ডিপার্টমেন্টের সাদা পোশাকের ডিটেকটিভ। আমার সম্পর্কে ওর ধারণা ভালোই, এবং সত্যি বলতে কি এই চাকরিটার জন্য ও আমার হয়ে সুপারিশ করেছিল। সুতরাং পুলিশ হেডকোয়ার্টারে ফোন করলাম। শুনলুম যে জুড সই করে বেরিয়ে গেছে, কিন্তু ওখানকার স্টাফেরা চেষ্টা করে জুডকে লকার রুমে খুঁজে পেল। মিস্টার লরেন্স, কেমন চলছে টুলি? একটা মুশকিলে পড়ে গেছি স্যার। বলে ফেলো। হ্যাঁ, মানে মনে হচ্ছে একটা লাশের ব্যাপারে আমাদের রেকর্ড খাতায় একটু গোলমাল হয়েছে। একটা মেয়ে
সোনালি চুল, নামের আদ্যাক্ষর জেডেল। তাহলে ওয়ালস ডেলিকে ফোন করে দেখো। না স্যার, ডিউটি থেকে ছাড়া পাওয়ার পর ওলাপের কি অবস্থা হয় আপনি তো জানেন। এতক্ষণে ও স্বপ্নের দেশে পৌঁছে গেছে। আমি আর ওকে বিরক্ত করতে চাই না, ও ভীষণ ক্ষেপে যাবে। জুট দড়া জোলা হেসে উঠল। না, বেচারাকে দোষ দেওয়া যায় না। মেয়েটার সম্বন্ধে কিছু তাহলে জানো না? না, যা বললাম শুধু তাই। মেয়েটা কিন্তু বেওয়ারিশ নয়, আমি হলপ করে বলতে পারি। ওর মতো মেয়ে বিশেষ করে স্বাভাবিক কারণে মারা গেছে। ওর তো বেসরকারি কবরখানায় যাওয়ার কথা, এখানে তো আসার কথা নয়। সুতরাং মর্গে যখন এসেছে তখন মেয়েটা স্বাভাবিকভাবে মারা যায়নি। সে ছাড়া আর কি হতে পারে? খুন? অন্য কোনো কারণ তো মনে পড়ছে না। মেয়েটা নিশ্চয়ই সন্দেহজনক অবস্থায় মারা গেছে। ঠিক আছে জুলি, দেখছি তোমার জন্য কি করতে পারি। আপনাকে কষ্ট দিতে হচ্ছে বলে ভীষণ খারাপ লাগছে স্যার। কষ্ট? কষ্টের কি আছে? গোটা ছয় টেলিফোন করলে কেলা ফতে হয়ে যাবে। ধন্যবাদ ধন্যবাদ মিস্টার লরেন্স। ফোন রেখে দিলাম। এবার আমি উঠে গেলাম লাশ ঘরের দরজার কাছে। টেলিফোনের অপেক্ষা করতে করতে আস্তে আস্তে সার্সির ফাঁক দিয়ে নজর চালিয়ে নিশ্চিত হতে চাইলাম যে 14 নম্বর ডয়ারে মেয়েটার ছায়া এখনো আছে কি। হ্যাঁ, এখনো আছে। পা টেনে টেনে আবার ফিরে এলাম টেবিলের কাছে। মনে হলো আমি যেন একটা ক্লান্ত বৃদ্ধ মানুষ। অবশেষে ফোন বাজলো। আমি ছো মেরে রিসিভারটা তুলে নিলাম। সিটি মর্গ, টুলি ব্রানসন বলছি। আমি জুট, তুই? হোমিসাইড থেকে কোনো খবর নেই। ZL নামে কোনো সোনালি চুল মেয়ে গত 24 ঘন্টায় খুন হয়নি। নার্সদের খাতাপত্রে খোঁজ নিয়েছি। তোমার বর্ণনা মতো একজন নার্সকে পাওয়া গেছে, যুবতী, সোনালি চুল, সবে ট্রেনিং শেষ করেছে। ওর নাম জেলা ল্যাংথি, থাকে 711 ইস্টল্যান্ড অ্যাভিনিউতে। সম্প্রতি সিটি হসপিটালে কাজে ঢুকেছে। যদি ওর কোনো বিপদ আপদ হয়ে থাকে তাহলে তা গত 8 ঘন্টায় হয়েছে, কারণ কিছুক্ষণ আগেই শীত বদলের সময় ওর ডিউটি শেষ করে বাড়ি রওনা হয়ে গিয়েছে। আপনি কি ও আমার সত্যিকারের যন্ত্রণার আর্তনাদকে মাঝখানে টুটি টিপে আমি থামিয়ে দিলাম। জুডের কথা ও 14 নম্বর ডয়ারের ছায়া যোগ করলে একটাই অবিশ্বাস্য উদ্ভট সম্ভাবনা বাকি থাকে, এবং সেটা এতই ভয়ঙ্কর যে আমার মাথার চুল চুচের মতো খাড়া হয়ে উঠল। মিস্টার লরেন্স, আমার কেমন যেন মনে হচ্ছে জেলা ল্যাংটি কোনোদিনই জীবিত অবস্থায় বাড়ি ফিরবে না। তার মানে কি বলছো তুমি টুলি? ইন্ডোরের 4র্থ মায়াবিনী যে ডয়ারে ছিল ওকে সেই ডয়ারেই দেখতে পাওয়া গেছে। জুটকে বাড়িতে পেলাম না। ও 3টে থেকে 11টা ডিউটি করে। মন ভীষণ নরম ছিল, কখনো লোকের ক্ষতি করতো না, শুধু ভালো করতো। তার মানে কি বলছো তুমি? কিসব আবল তাবল বকছো? টুলি, তুমি কি নেশা করেছো? তীক্ষ্ণ গলায় জানতে চাইল জুট। না না স্যার, না স্যার, এরকম কোনো ব্যাপার নয়। শরীর ঠিক আছে তো? আমি মানে ইয়ে স্যার, না স্যার। অনেক ধন্যবাদ মিস্টার লরেন্স, আমি এখন রাখছি। আমি ফোনের রিসিভারটা নামিয়ে রাখলাম। বিশ মিনিট পরে আমার ঝরঝরে 4 চাকা ইস্টল্যান্ড এভিনিউতে এসে থামল। গাড়ি থেকে বেরিয়ে নম্বর খুঁজতে পা চালালাম। বুঝলাম ঠিক জায়গাতেই এসেছি এবং 711 নম্বর সহজেই পেয়ে গেলাম। একটা ছোট্ট সাদা রঙের বাড়ি, সঙ্গে লাগোয়া ছোট্ট একটা উঠোন। জায়গাটা অন্ধকার, নির্জন ও শান্ত। সেখানে দাঁড়িয়ে নিজেকে কেমন গর্ধব মনে হচ্ছে। হঠাৎই সামনের চৌরাস্তা থেকে ডিজেল ইঞ্জিনের শব্দ ভেসে এলো। তাকিয়ে দেখি একটা সরকারি বাস ভারী শরীর নিয়ে দূরে মিলিয়ে যাচ্ছে। একটা দলছুট মেপল গাছের ছায়ায় দাঁড়িয়ে আমি দেখতে পেলাম একটা মেয়ের ছায়া।
ইস্টল্যান্ড এভিনিউ ধরে আমার দিকেই এগিয়ে আসছে, কিন্তু বাস থেকে মেয়েটা একা নামেনি। ওর ঠিক পিছনে আরো লম্বা ভারী একটা ছায়া, একটা লোক। দৃশ্যটা দেখে আমার শ্বাস প্রশ্বাসের গতি যেন বেড়ে গেল। মেয়েটাও টের পেল ওর পিছন পিছন কেউ আসছে। ও তাড়াতাড়ি পা চালাতে শুরু করলো। লোকটাও চলার গতি বাড়িয়ে দিল। মেয়েটা পিছন ফিরে তাকালো, আরো জোরে পা চালালো। ফুটপাতে লোকটার পায়ের শব্দ স্পষ্ট। বলতে গেলে ওরা দুজনই এখন ছুটছে। মেয়েটার ঘাড়ের ওপর লোকটা এসে পড়তেই মেয়েটা চিৎকার করে ঝুঁকে পড়ল। ফুটপাতে ওরা দুজনেই ঝুঁকে পড়েছে। লোকটার শক্ত বাহু মেয়েটার গলা চেপে ধরেছে। মেয়েটা হাত পা ছুটছে আর ছটফট করছে। মেপল গাছের পাশ থেকে আমি দ্রুত ছুটে গেলাম। লোকটা আমার পায়ের শব্দ পেয়ে মেয়েটাকে ছেড়ে দিল। আমি সরাসরি গিয়ে লোকটার উপর ঝাঁপিয়ে পড়লাম এবং ওর ঘাড়ে এবং কাঁধে আঘাত করলাম। লোকটা সজোরে একটা হাঁটু তুলে ধরল। আঘাতটা আমার থুতনিতে এসে লাগলো। আমি ফুটপাতে বসে পড়লাম এবং লোকটা ঘুরে দাঁড়িয়ে ছুটে পালালো। শক্ত অথচ কোমল হাতে ও আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করল। এই প্রথম আমি জেডেলের চোখের দিকে তাকালাম। ছায়াময় রাতে কৃতজ্ঞতা মাখানো ভারী সুন্দর দোয়াটে চোখ। আপনার লাগেনি তো? না, ঠিক আছি। আপনি? না না, আমার কিছু হয়নি। মেয়েটা আস্তে আস্তে আস্থা ফিরে পাচ্ছে। ভাগ্যিস ঠিক সময় আপনি এসে পড়েছিলেন। আমি মানে এদিক দিয়েই যাচ্ছিলাম। আমি বাড়ি যাচ্ছিলাম, একটু এগিয়েই আমার বাড়ি। চলুন আপনাকে পৌঁছে দিই। ওই লোকটার নামে পুলিশে রিপোর্ট করে আর লাভ নেই, কারণ আমরা কেউই ওর মুখ দেখতে পাইনি। ওরা ওকে ধরতে পারবে না। আমরা হাঁটতে শুরু করলাম। মেয়েটা বলল, আমার নাম জেলা। আমার নাম টুলি। ওর বাড়ির দরজায় পৌঁছে আমরা পরস্পরের চোখের দিকে তাকালাম। আমি ওর কাছে জানতে চাইলাম কখন ফোন করলেও ফাঁকা থাকবে। না না, আপনি নিঃসন্দেহে ফোন করতে পারেন। দেখলাম ও বাড়িতে ঢুকে গেল। গাড়িতে ফিরে আসার সময় আমি শীষ দিতে শুরু করলাম। মর্গে ফিরে এসে সোজা এগিয়ে গেলাম 14 নম্বর ডয়ারের দিকে। আমার অনুমান যদি ঠিক হয় তাহলে জেডেলকে আমি আর ডয়ারে দেখতে পাবো না, কারণ এই মাত্র আমি ওকে মৃত্যুর করাল গ্রাস থেকে উদ্ধার করে এসেছি। 14 নম্বর ডয়ারের কাছে দাঁড়িয়ে ভালো করে অনেকক্ষণ ধরে দেখলাম। না, আমার অনুমান একটুও ভুল হয়নি। জেডেলের ছায়া আর ডয়ারে নেই। আর যে নতুন মেয়েটা রয়েছে তার মাথায় সুন্দর একরাশ লাল চুল। আমি বিভোর হয়ে দেখতে লাগলাম।